পৃথিবীতে জন্ম নেয় এক আজব শিশু, যার অস্তিত্বই যেন এক রহস্য। জন্মের পর থেকেই সে ছিল অন্যরকম, অবিশ্বাস্য শক্তির অধিকারী। সে চাইলেই যে কাউকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে বদলে নিতে পারে মুহূর্তেই। এমনকি আশেপাশের পরিবেশও তার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে অসম্ভব দ্রুত বড় হতে থাকে। এত অস্বাভাবিক ক্ষমতা এলো কোথা থেকে? কিভাবেই বা সম্ভব এসব? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরতে হবে 2017 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইকিক কুসুওতে, যেখানে অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন এক কিশোরের জীবনে ঘটে মজার ও রহস্যময় সব ঘটনা। এই সিনেমা আপনাকে হাসাবে, অবাক করবে এবং একই সাথে আপনার ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তাহলে দেরি কেন? চলুন রহস্যের জগতে ডুব দেই। গল্পের শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই। তারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছে, আর এক পর্যায়ে গিয়ে তারা সফলও হয়। তাদের কোলজোড়ে ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম হয়। তারা শখ করে তাদের সন্তানের নাম রাখে খুসুও। যেহেতু এই কাপলের এটাই প্রথম সন্তান, তাই তাদের ছেলেকে ঘিরেই খুশির কোনো অন্ত নেই তাদের। তবে শিশুটা কোনো স্বাভাবিক শিশু না। জন্মানোর সাথে সাথে সে এক অলৌকিক পাওয়ার নিয়ে এই পৃথিবীতে এসেছে। তার অলৌকিক শক্তিধারার মাত্র জন্মের 10 দিনের মাথায় কথা বলতে শুরু করে সে। এমনকি অস্বাভাবিক আকারে, অর্থাৎ সে 10 দিনে বেশ অনেকটা বড় হয়ে যায়। কেউ তাকে প্রথম দেখলে বিশ্বাসই করবে না যে সে মাত্র 10 দিনের বাচ্চা। অদ্ভুত রকম বড় হওয়া দেখে প্রথম খুসুরো বাবা মা অনেক খুশি হয়, কারণ তাদের ছেলে এত অল্প সময়ে কথা বলছে, যেটা পৃথিবীর আর কোনো বাচ্চার ক্ষেত্রেই হয় না। তবে সময় বাড়ার সাথে সাথে বাচ্চাটা যখন 1 মাস বয়স হয়, তখন সে উঠতে শুরু করে। এমন অদ্ভুত হওয়ার পরও খুসুকে তার বাবা মা বড় করার ডিসিশন নেয়। এমনকি তাদের ছেলের এই পাওয়ারের কথা তারা কাউকে জানায় না। তবে তারা টেনশন করে। তারা দুজনেই স্বাভাবিক, তাহলে তাদের সন্তান কেন এরকম অস্বাভাবিক হয়ে জন্ম নিল? তারা প্রতিনিয়ত তার ছেলের স্বভাব চরিত্র দেখে অবাক হতো। তবে তারা পরক্ষণেই চিন্তা করে, হয়তো ঈশ্বর তাদেরকে আশীর্বাদ স্বরূপ এমন পাওয়ারফুল সন্তান দিয়েছেন। হয়তো এটা তাদের এতদিনের অপেক্ষার পুরস্কার। অনেক সময় খুসুরো বাবা মা ছেলেকে ডাক্তারের কাছে নিতে চাইলেও তার মা আবার রাজি হয় না। এভাবে তারা তাদের সন্তানকে মানুষ করতে থাকে। আর খুসুও দিন দিন তার শৈশব থেকে খুব দ্রুত কৈশোরে পদার্পণ করে। খুসুও চমৎকারভাবে পড়ালেখা মুখস্থ করে ফেলতে পারত। সে যেহেতু দ্রুত বড় হচ্ছিল, তাই তার বাবা মার তাকে নিয়ে বেশি পরিশ্রম করতে হয়নি। পড়ানোর কষ্ট, বারবার ডাইপার চেঞ্জ করা, খাবার নিয়ে বাহানা, এগুলোর ঝামেলা করতে হয়নি। তো যাই হোক, খুসুও বড় হওয়ার সাথে সাথে তার পাওয়ারগুলো জীবনের উপহার থেকে বেশি অভিশাপ হতে শুরু করে, কারণ সে সমবয়সী কারোর সাথেই মন খুলে মিশতে পারত না। এমনকি সে সবসময় নিজেকে সবার থেকে আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করে। এমনটা থাকতে তার বাবা মাই বলেছিল, তার পাওয়ার যদি সবাই জানে তাহলে তাকে বিপদে পড়তে হবে। তবে খুসুও তার পাওয়ার দিয়ে ক্যাসিনো বা মেয়েদের মন জয় করতে পারত না। একদিন সে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে টাকা জিততে চায়, কিন্তু সে পারে না। অর্থাৎ সে যদি এখন প্রতারণা করতে চায় তাহলে ধরা খেয়ে যাবে। সে বুঝতে পারে তার পাওয়ারটা এখানে কাজে লাগাতে পারবে না। রাস্তায় কোনো মেয়েকে ভালো লাগলে তাকে তার মনের কথা জানাতে পারত না, এমনকি তাকে প্রপোজও করতে পারত না। অর্থাৎ খুসুও তার পাওয়ার দিয়ে জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারলেও সে অন্যান্য কাজগুলো করতে পারত না, কারণ সে কাজগুলো তার জন্য করা মোটেও সহজ ছিল না। যার কারণে তার ভেতর থেকে আনন্দ, খুশির মুহূর্তগুলো এই পাওয়ার যেন ক্রমশই কেড়ে নিচ্ছিল। এমনকি ধীরে ধীরে এই পাওয়ারটা তার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না যেমন সে চাইতো। স্কুলে গিয়ে সবার মতো খেলাধুলা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে বাকিদের মতো জীবনটাকে গুছিয়ে নেবে, কিন্তু আনফর্চুনেটলি খুসুও তেমন কোনো কিছুই করতে পারত না। তাকে পরিস্থিতি ক্রমশই জটিল করে দিত। তো খুসুও তার পাওয়ার কন্ট্রোল করার জন্য মাথার 2 সাইডে 2টো ইঞ্জিনিয়ার ব্যবহার করত, কারণ তার শক্তিগুলো এত পাওয়ারফুল ছিল। যদি ইঞ্জিনিয়ার দিয়ে তার পাওয়ারকে কন্ট্রোল না করে, তাহলে হয়তো খুসুরো অজান্তে এই শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই কোনো আচমকা দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে সে সচেতন থাকে। খুসুও মাথার এই ইঞ্জিনিয়ারটা কেউ দেখতে পায় না। তার আশেপাশে কেউ যেন তার ইঞ্জিনিয়ারটা দেখতে না পায়, সেজন্য সে সবাইকে হিপনোটাইজ করে রাখে, যাতে কেউ তার মাথার উপরের অস্বাভাবিক ইঞ্জিনিয়ারের কথা যেন জিজ্ঞেস না করে। সহপাঠীরা খুসুর সঙ্গে স্বাভাবিক আচরণ করত, নোট শেয়ার করত, কথা বলতো, কিন্তু কেউই তার ইঞ্জিনিয়ার দেখতে পেত না। তবে খুসুও সবসময় একটু চুপচাপ থাকত। সে কারোর সঙ্গে খুব বেশি কথা বলতো না, এমনকি সে কখনো বাকি সবার মতো হাসতও না, কারণ সে সবসময় মানসিক প্রেসারে থাকত। তাকে সবসময় সতর্ক থাকতে হতো, না জানি তার একটু অসতর্কতা বড় ধরনের কোনো বিপদ না বাড়ায়। অর্থাৎ খুসুও সবসময় চাইতো তার সহপাঠীদের যেন কোনো ক্ষতি না হয়। একদিন ক্লাস চলাকালীন ক্লাস টিচার ক্লাসের মাঝখানে তাদের পিকে হাই স্কুল ফেস্টিভ্যালের কথা ঘোষণা করেন, আর এই ফেস্টিভ্যালের আয়োজন আগামী মাসেই করা হবে। এই 1 মাসের ভেতর সকল প্রতিযোগীকে তার নিজ নিজ ট্যালেন্টের প্র্যাকটিস করে তারপর পার্টিসিপেট করতে হবে।
এই 1 মাসে তার নিজেদেরকে প্রিপেয়ার করে তুলতে হবে। সেই সাথে তাদের টিচার সবাইকে সতর্ক করে বলে, তোমরা এই ফেস্টিভ্যালে সবাই খুব ভদ্রভাবে পার্টিসিপেট করবে, যাতে আমাদের স্কুলের কোনো বদনাম না হয়। যদি ইভেন্টে কেউ কোনো অস্বাভাবিক আচরণ করে তাহলে পরবর্তী বছর থেকে এখানে আর কোনো ইভেন্ট করা হবে না। তাই এই ব্যাপারটা সবাই খুব কেয়ারফুল থাকবে, যাতে তোমাদের ভেতর থেকে কারো কোনো প্রকার ভুল না হয়। তাদের টিচার আরও সতর্ক করে বলে, তোমাদের ভেতর থেকে যদি কারো কোনো ভুল হয়ে যায় তাহলে আমি তাকে দেখে নেব। এই কম্পিটিশন নিয়ে ব্যক্তিগতভাবে খুসরো কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সেই কম্পিটিশনে অংশগ্রহণই করতে চায় না। তো যাই হোক, খুসরো নিজেকে এই সমস্ত কিছু থেকে দূরে রাখার জন্য স্কুলের সকল বন্ধুদের ভিড় এড়িয়ে দূরে গিয়ে একা থাকতে শুরু করে। কিছুটা সময় নিজেকে নিজে দেওয়ার চেষ্টা করে। সেই সাথে সে চিন্তা করে আমার জন্য যেন স্কুলের এই ইভেন্টে কোনো রকম ইস্যু ক্রিয়েট না হয়। তাই সে তার সহপাঠীদের উপর নজর রাখারও সিদ্ধান্ত নেয়, যাতে সে দূর থেকেই সবাইকে সাহায্য করতে পারে। এই ইভেন্টটা খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং তাদের স্কুলের যেন সুনাম হয়। তো দেখা যায় টিচার তাদের ক্লাস থেকে এসব কথা বলে বেরিয়ে গেলে খুসরোর ক্লাসমেট হিরো নামের একটা ছেলে সামনে গিয়ে তার পাওয়ার দেখাতে শুরু করে। মূলত হিরো খুসরোর ক্লাসের মনিটর ছিল, তাই সে চায় তার কথা মতো এই ইভেন্টটা পরিচালিত হবে, সবাই তার কথা মতোই কাজ করবে। কিন্তু দেখা যায় ক্লাসের কয়েকজন তার কথায় রাজি হয় না, অর্থাৎ তাদের ক্লাসের ভেতর দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। একদল হিরোর পক্ষ থেকে তার কথা মতো কাজ করতে চায়, তো আর একদল হিরো কোনো কথাই শুনতে চায় না, কারণ তার এই ইভেন্টটাকে আরো সুন্দর করে অন্যান্য সবার সামনে প্রেজেন্ট করতে চায়। তার জন্য তারা স্কুলের ক্যাম্পাস থেকে বিভিন্ন ধরনের পাথরও সংগ্রহ করতে চায়, কিন্তু হিরো আবারও তাদের কথা শুনতে চায় না। এদিকে ক্লাস শেষ করে খুসরো বাইরে বের হতেই নিঞ্জো নামের অদ্ভুত দেখতে একটা ছেলে খুসরোর সামনে এসে হাজির হয়। তাকে দেখলে মনে হয় কাকা দাদুদের বয়সী। তাকে প্রথম দেখলে কেউই বলবে না সে খুসরোদের ক্লাসমেট। তো কয়েক পা এগোতেই নিঞ্জো নামের ওই ছেলেটা খেলার ছলে পেছন থেকে এসে খুসরোর চোখ আটকে দেয়। হঠাৎ করে খুসরোর বন্ধু এমন করায় সে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে এতে করে তাকে অনেক বিপদেও পড়তে হয়। মূলত খুসরো তার ভেতরে অলৌকিক শক্তি থাকার কারণে মানুষ 200 কিলোমিটার দূরে থাকলেও সে টেলিপ্যাথিক ক্ষমতা দিয়ে আগে থেকেই মানুষের দূরত্ব, গতিবিধি সবকিছুই বুঝতে পারে। কিন্তু নিঞ্জো অস্বাভাবিক আকৃতি হওয়ার কারণে নিঞ্জোর উপস্থিতি সে আগে থেকে কিছুই বুঝতে পারেনি। তবে নিঞ্জোর যে শুধু আজব চেহারা তাই নয়, সেই সাথে তার স্মৃতিশক্তিও খুব দুর্বল। সে কোনো কিছুই বেশিক্ষণ মনে রাখতে পারে না, যার কারণে খুসরো এই ছেলেকে ম্যানেজ করে নেয় এবং নিঞ্জোর সাথে ক্লাসে তেমন কেউ মিশত না। অন্যদিকে নিঞ্জো সবসময় খুসরোর কথা চিন্তা করত, তবুও সে কোনো কিছুই মনে রাখতে পারে না। তো যাই হোক, নিঞ্জো সে খুসরোকে জানায় তারা তাদের স্কুলের ফেস্টিভ্যালের জন্য একসাথে পাথর কুড়াতে যাবে, কিন্তু এ ব্যাপারে অনেক আগে থেকেই খুসরোর কোনো ইন্টারেস্ট নেই, তাই সে নিঞ্জোর মুখের উপরে না করে দেয়। এমন সময় সেখানে সান নামের একটা অদ্ভুত ছেলে এসে হাজির হয়। তিনজনের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের তিনজনেরই অদ্ভুত রকম চুলের স্টাইল। খুসরো লাল, তো সনের পুরো সাদা, আবার নিঞ্জোর মাঝখানে হলুদ কালো মিক্সড। মূলত এই সান মনে করত ডার্ক রিউনিয়ন সিক্রেট সোসাইটি পৃথিবীতে খুব ভয়াবহ আকারে সর্বনাশ ডেকে আনবে। তাদের এমন গুরুত্বপূর্ণ কথা যেন কেউ শুনতে না পায়, তাই সান বাকি দুজনকে চুপি চুপি ছাদে ডেকে নিয়ে আসে এবং সেখানে আসার পর তাদের দুজনকে বলে ডার্ক অর্গানাইজেশন থেকে তার কাছে একটা লেটার এসেছে, আর এই লেটারের ইভেন্টের দিন স্কুলে হামলা হওয়ার কথা লেখা আছে। চিঠিটা সম্পূর্ণ উর্দু ভাষায় লেখা ছিল, তাই সান তাদেরকে পড়ে শোনাচ্ছিল। এখন সে চায় তারা এই তিনজন এক হয়ে তাদের স্কুলের উপর যে হামলা হবে সেটা প্রোটেক্ট করবে। যে করেই হোক তাদের স্কুলটাকে সুরক্ষা রাখতে হবে। যেহেতু এটা অনেক বড় একটা কাজ, তার পক্ষে একা করা সম্ভব না, তাই সে বাকি দুজনকে কনভিন্স করার চেষ্টা করে। দেখা যায় কিছুক্ষণ পর বাকি দুজন তাকে হেল্প করার জন্য রাজি হয়। তবে খুসরো জানতো ইভেন্টের দিন এমন কোনো কিছুই হবে না। এইভাবে ইভেন্টের দিন ঘনিয়ে আসতে থাকে। ইভেন্টের বাকি আর 7টা দিন। একদিন খুসরো যখন ক্লাসরুমে বসেছিল তখন তার কানে সহপাঠী কয়েকজনের মেয়ের কথা ভেসে আসে। তো মেয়েরা কোকোমি নামের একটা মেয়েকে সব বান্ধবীরা মিলে অনেক রিকোয়েস্ট করছে এই মিস পিকে ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, কিন্তু সে খুব ন্যাকামি করে বলে আমি এসব কিছুই পারবো না, হেরে যাব। এই প্রতিযোগিতা হলে সুন্দরী কন্টেস্ট প্রতিযোগিতা। সবাই তাকে বলে তুমি যদি অংশগ্রহণ করো তাহলে সুন্দরী হিসেবে তুমিই বিজয়ী হবে। আর কোকোমি আবার ন্যাকামি করে বলে না, এমন কিছুই হবে না, আমি তেমনটা সুন্দরীও না, আমার এই ইভেন্ট অংশগ্রহণ করার কোনো যোগ্যতা নেই, সবাই বিষয়টা বাদ দাও, আমার দ্বারা হবে না। কিন্তু সে যত বারবারই সবাইকে বিষয়টা বাদ দিতে বলে বাকি সবাই তাকে এই বিষয়টার জন্য প্রচুর জোরাজুরি করতে থাকে। তারপর কোকোমি অন্য কাউকে পার্টিসিপেট করতে বলে দেয়, তবে তার মাথায় চলছিল অন্য কথা। সে মন থেকে নিজেকে নিজে অনেক সুন্দরী মনে করে, অর্থাৎ সে এখন যা করছে তার বান্ধবীদের সামনে সবকিছুই ছিল তার মিথ্যে সাজানো নাটক, যাতে করে সবাই তাকে রিকোয়েস্ট করে। মূলত তার অন্যদের কাছ থেকে সুন্দরী শুনতে অনেক ভালো লাগে। এমন সিচুয়েশনে খুসরো কোকোমির মাইন্ড রিচ করলে জানতে পারে সে আগে থেকেই জানে এই ইভেন্টে অংশগ্রহণ করলে সে জিতে যাবে, কিন্তু সে শুধু শুধু তার বান্ধবীদের সামনে অভিনয় করছে। তখন কোকোমির নজর যায়
দূরে বসে থাকা খুসরোর দিকে। তাই কোকোমি খুসরোর কাছে এগিয়ে আসে। মূলত কোকোমি সবসময় খুসরোর পেছনে পড়ে থাকত, সবসময় কোনো না কোনো বাহানা করে খুসরোর সঙ্গে একটু কথা বলার জন্য। কিন্তু দেখা যায় খুসরো তার চুপচাপ স্বভাবের জন্য কোকোমিকে তেমন একটা পাত্তাই দেয় না। এমনকি বেশ কয়েকদিন আগে স্কুল ছুটির সময় রাস্তায় কোকোমির সঙ্গে খুসরোর দেখা হলে কোকোমি আগে গিয়ে খুসরোর সঙ্গে কথা বলে, কিন্তু খুসরো তাকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে গেলে এই বিষয়টা কোকোমির কাছে অনেক অবাক লাগে। কারণ সে মনে করে তার মতো সুন্দরীকে কেউ একজন ইগনোর করেছে কিভাবে, এর আগে যা কখনোই হয়নি। তো দেখা যায় কোকোমি যখন খুসরোর সঙ্গে কথা বলে, খুসরো শুধুমাত্র বিনয়ের সঙ্গে মাথা নিচু করে তার হ্যালো জবাব দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কোকোমি একবার নয় বারবার তার সঙ্গে হাই হ্যালো করে। প্রথমবার খুসরো তাকে পাত্তা না দিয়ে চলে গেলে দ্বিতীয়বার কোকোমি আবারও তাকে হ্যালো বলে, আর তৃতীয়বার তো খুসরো কোকোমির দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কোকোমি অনেক রেগে যায়। সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তাই সে শেষবারের মতো খুসরোকে টাচ করে হ্যালো বলতে চায়। এবারও দেখা যায় খুসরো কোনো রকম পাশ কাটিয়ে পুরোপুরি তার চোখের সামনে থেকে মুহূর্তের ভেতরেই গায়েব হয়ে যায়। তখন কোকোমি এদিক ওদিকে খুসরোকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে না পেলে এক পর্যায়ে কোকোমি মনে করে হয়তো এটা তার মনের ভুল। আর এই দিনের পর থেকে কোকোমি খুসরোকে নিয়ে অনেক টেনশন করে, আর এত চিন্তা ভাবনা করে সে খুসরোর প্রেমে পড়ে যায়। তাই যে কোনো বাহানায় ছলে ছুতোয় সবসময় খুসরোর কাছাকাছি আসার চেষ্টা করে সে। অন্যদিকে খুসরো চিন্তা করে আমার এমন হয় কেন, আমি আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয় কেন, এটা ভেবে সে আফসোস করে। কারণ আজ যদি কোকোমি তাকে স্পর্শ করত তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। কোকোমির খুসরোর কাছে আসার সকল চেষ্টাই সবসময় ব্যর্থ হয়ে যায়। সে কখনোই তার প্ল্যান মতো কাজ করতে পারে না। তার 2টা কারণ, 1 পাত্তা পায় না, 2 খুসরো আগে থেকে তার মাইন্ড পড়তে পারে। তো যাই হোক, ফাইনালি তাদের ইভেন্টের দিন চলে আসে। আর ওই দিন সকালে খুসরো তার বাবা মায়ের সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করে। হঠাৎ করে খাবার খেতে গিয়ে খুসরোর হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়, যেটা দেখে তার মা চিৎকার করে ওঠে। কারণ তার মা মনে করে এই যে কোনো লক্ষণ হয়তো তার ছেলের সঙ্গে বা তাদের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে। তবে খুসরো এই বিষয়টাতে কোনো মাথা ব্যথা রাখে না, কারণ সেই সব কুসংস্কার কখনোই বিশ্বাস করে না। সে চুপচাপ তার বাকি খাওয়া না শেষ করেই উঠে স্কুলে চলে আসছে। তো ইভেন্ট শুরু হওয়ার আগে সকল স্টুডেন্টকে দেখা যায় তারা তাদের প্রজেক্টগুলো রেডি করে রেখেছে। আর তারা যে পাথরগুলো কালেক্ট করেছিল সেগুলো অন্যান্য সব ক্লাসের শিক্ষার্থীরা সবাই দেখতে থাকে। তবে দেখা যায় সবার পাথর একরকম হলেও তাদের ক্লাসমেট আয়রনের আনা পাথরটা সব থেকে ভিন্ন ছিল, কারণ আয়রনের আনা পাথরটায় লাল রং লাগানো ছিল। তখন খুসরো তার টেলিপ্যাথিক পাওয়ার দিয়ে আয়রনের মাইন্ড পড়লে জানতে পারে আয়রন একজন পুরাতন কুখ্যাত অপরাধী, যাকে পরিবর্তন হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে এবং তাকে পরিবর্তন হতে ভালো শিক্ষা নেওয়ার জন্য এই স্কুলেই পাঠানো হয়েছে। তবে তার আনা পাথরের উপর লাল রং কোনো সাধারণ রং না, এটা কোনো মানুষের শরীরের তাজা রক্ত। এরপর খুসরো সবার থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় আসলে বুঝতে পারে তাকে অনেকক্ষণ যাবৎ কোকোমি দূর থেকে ফলো করছে। এখন তার প্ল্যান এই ইভেন্টের ফাঁকে যে করেই হোক কিছুটা সময় তার সাথে একা একা কাটাবে। তবে কোকোমি তো জানতো না তার মাইন্ডে এখন কি চলছে। খুসরো আগে থেকেই পড়ে ফেলেছে, সে আগে থেকেই কোকোমির সব কিছু জানে। আসলে খুসরো কোকোমিকে পছন্দ করে, সে মুখ ফুটে কিছুই বলতে পারত না, কারণ তার ভেতর ভালোবাসা প্রকাশ করার এই অনুভূতিটা ছিল না। এরপর কোকোমি পেছন থেকে ডেকে খুসরোর সঙ্গে কথা বলতে চায়। তখন দেখা যায় কোকোমির অনেক বড় ফ্যান ফলোয়ারের একটা গ্রুপ সেখানে প্রেজেন্ট হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এমনকি তার ফ্যান ফলোয়াররা পিকে বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য অনেক রিকোয়েস্ট করে। আর এই ভিড়ের সুযোগটা নিয়ে খুসরো আবারও কোকোমির থেকে অনেক দূরে চলে যায়। এরপর সে নিচে এসে ইভেন্টের ম্যাজিক শো হতে দেখে, যেখানে একজন স্টুডেন্ট তার মার সঙ্গে সবাইকে ম্যাজিক করে দেখাবে। এটা যখন স্টেজে অ্যানাউন্সমেন্ট হয়, এই কথা শুনে খুসরো ভবিষ্যৎ বাণী করে দেখতে পারে এই ম্যাজিশিয়ানদের এমন কাজ না করাই উচিত, কারণ তাদের ম্যাজিক করতে গিয়ে বড় ধরনের কোনো ভুল হতে পারে। আর সে সবাইকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তার জাদু ব্যবহার করে তাদের সাহায্য করার ডিসিশন নেয়। এই স্টুডেন্ট তার ম্যাজিক দেখানোর আগে ঘোষণা করে সে একটা চেন দিয়ে নিজেকে বেঁধে এই কালো বক্সের ভেতর নিজেকে বন্ধ করে দেবে, আর তার 3 মিনিট পর তার মা এই বক্সের ভেতর চাকু ঢুকিয়ে দেবে। এই 3 মিনিটের ভেতরে এই ছাত্রকে বক্সের ভেতর থেকে গায়েব হয়ে যেতে হবে, নয়তো কোনো বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই সবকিছু শুনে খুসরো অনেক ভয় পেয়ে যায়, তাই সে টেলিপোর্ট হয়ে নিজেই ওই বক্সের ভেতরে চলে যায়। কিন্তু সে বক্সের ভেতরে আসলে দেখতে পায় এতক্ষণে স্টুডেন্টটা বক্সের ভেতর থেকে গায়েব হয়ে গেছে। তবে এখানে খুসরো নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, কারণ সে 10 মিনিটের আগে তার পাওয়ার ব্যবহার করে টেলিপোর্ট হয়ে আর বাইরে আসতে পারবে না। তাই যে করেই হোক এই 10 মিনিট তাকে বক্সের ভেতরেই থাকতে হবে। শুরু হয়ে যায় ম্যাজিক। 3 মিনিট পর স্টুডেন্টের মা বক্সের ভেতরে ধীরে ধীরে চাকু ঢোকাতে শুরু করে, আর বাইরের উৎসুক জনতা এই ম্যাজিক দেখে হাততালি দিতে থাকে। আর চাকুর আঘাত থেকে বাঁচার জন্য
খুসো বিভিন্ন রূপে এই বক্সের ভেতর নিজেকে রাখতে শুরু করে। তবে খুসোর বিপদ এখানে শেষ হয় না। তখন এই স্টুডেন্টের মা সবার সামনে আবার অ্যানাউন্স করে সে এখন এই বক্সটাকে উঁচু থেকে নিচে ফেলে দিয়ে ধ্বংস করে দেবে। তো তার কথা মতো সেখানে বড় ক্রেন আনা হয় আর বক্সটাকে অনেক উঁচুতে উঠানো হয়। আর যখনই সে বক্সটাকে নিচে ফেলে দিতে যাবে, খুসো সঠিক সময়ে বক্সের ভেতর থেকে জাম্প করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরই মহিলা আবারও ঘোষণা দেয় সে এবার বক্সটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তো তার কথা মতো সে 1 জার কেরোসিন তেল বক্সের চারপাশে ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দেয়। আর এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য খুসো বক্সের ভেতর নিজেকে বরফে পরিণত করে দেয়, যাতে আগুন তাকে স্পর্শ করতে না পারে। এদিকে মহিলা তার ম্যাজিক দেখিয়ে খুশিতে নাচতে শুরু করে। অন্যদিকে খুসোর অবস্থা ভিতর থেকে টাইট হয়ে যেতে থাকে। প্রত্যেকটা টাচ কমপ্লিট হয় আর খুসোর জীবনও ততটা রিস্কের দিকে চলে যায়। এরপর মহিলা বক্সের আগুন থেমে গেলে সবার সামনে ঘোষণা করে এবার সে বক্সটাকে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবে। আর এই কথা শুনে বাইরে থাকা সকল শিক্ষার্থী আনন্দে আর কৌতূহলে নাচতে শুরু করে। তো মহিলার কথা মতো আনা হয় বুলডোজার। যখন এই বক্সের উপর বুলডোজার চালানো হয় তখন খুসো বুঝতে পারে তার টেলিপোর্ট করা 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। আবারও তার পাওয়ার ব্যবহার করে টেলিপোর্ট হয়ে সে বাইরে চলে আসে, অর্থাৎ সে আবারও নিজেকে স্টুডেন্টের ভেতরে নিয়ে আসে। বক্সটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর স্টেজে তখন এই ম্যাজিশিয়ান স্টুডেন্টকে দেখা যায় আর সে এসে এখানে থাকা সকল দর্শকদের আকর্ষণ তার দিকে নিয়ে নেয়। এখানে থাকা সকল স্টুডেন্ট এমন জীবন্ত ম্যাজিক দেখে অনেক আনন্দ পায়। এদিকে কোকোমি তার ফ্যানদের কথা না শুনে আর কোনো উপায় নেই। এক পর্যায়ে সে তার ফ্যানদের কথা মতো এই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য রাজি হয়ে যায়। তবে এখানে কোকোমি সবাইকে আশ্চর্য করে দিয়ে এই ইভেন্টের পার্টিসিপেট হয়ে নয় বরং জাজ হয়ে আসে, যার কারণে তার কিছু ছেলে ফ্যানরা তার উপর ভীষণ রাগ করে। এর ভেতরে একজন সানও ছিল। সান তাকে বলে এত সুন্দর মেয়ে কেন পার্টিসিপেট করলো না, তাহলে তো ফার্স্ট হতো। তো যাই হোক, কোকোমির মাথায় মুকুট পরে জাজের আসনে বসে দেখতে অনেক ভালো লাগছে। এরপর সান মন খারাপ করে এই স্কুলের সকল ভিড় ঠেলে স্কুলের পেছনে নিরিবিলি একা একা হাঁটতে থাকে। হঠাৎ করে তার পেছন থেকে কালো পোশাক পরে একটা লোক এসে তার কাঁধে হাত দেয়। ইনি হলো ডার্ক রিইউনিয়নের একজন মেম্বার। সে তার সাথে করে সানকে তাদের অর্গানাইজেশনের মিটিং রুমে নিয়ে আসে। আর এই অন্ধকার রুমে আসার পর সানের সঙ্গে ডার্ক অর্গানাইজেশনের গ্রুপের মেইন লিডার মুনলাইট বাটারফ্লাইয়ের দেখা হয়। এই বাটারফ্লাই তখন সানকে বলে আমিও একটা সময় তোমার অর্গানাইজেশনের পুরনো মেম্বার ছিলাম। এই কথা শুনে সান বলে সে ডার্ক রিইউনিয়ন টিমের সবচেয়ে বিপজ্জনক আর শক্তিশালী একজন যোদ্ধা, তার সঙ্গে পেরে ওঠা খুবই মুশকিল। কিন্তু যখন সান এই অর্গানাইজেশনের আসল উদ্দেশ্য জানতে পারল তখন তাকে বাধ্য হয়ে দল ছেড়ে পালিয়ে আসতে হলো, কারণ সে খারাপ হতে পারে কিন্তু তার মানবতা বিকিয়ে দেয়নি। তারপর সে একটা দুর্দান্ত জাদু করে সান নামক এই ছেলেটার বডিতে ঢুকে গেছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। আর সে এখন এখানে বডির ভেতর সেফভাবেই আসছে। সানের এই সমস্ত কথা খুব মনোযোগ দিয়ে শোনার পর লিডার বাটারফ্লাই তাকে আবারও ডার্ক রিইউনিয়নের সদস্য হিসেবে যোগ দিতে বলে। কিন্তু তার এই কথায় সান রাজি হয় না, বরং মুখের উপর বাটারফ্লাইকে স্পষ্টভাবে না করে দেয়। এরপর বাটারফ্লাই তাকে জানায় আসলে স্কুলের ভেতর 7টি গোল বল রাখা আছে আর এই বলের জন্য পুরো ডার্ক রিইউনিয়ন ধ্বংস হয়ে যেতে পারে এবং তারা আজ এখানে এসেছে এই সব কিছু ধ্বংস করার জন্য। যে করেই হোক আজ তারা সবাই মিলে ওই 7টি বল খুঁজে বের করে তা ধ্বংস করে দেবে। এই কথা শুনে সান সিদ্ধান্ত নেয় ডার্ক রিইউনিয়নের মেম্বারদের আগে সে ওই বলগুলোকে খুঁজে সবগুলোকে ধ্বংস করে দেবে, যাতে কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয়। এটা সে বাটারফ্লাইকে চ্যালেঞ্জ করে দেয়। এদিকে হিরো স্কুলের অনেকেই ম্যারাথন দৌড়ে আসার জন্য ডাকতে থাকে। আর তখন হিরোর কথা শুনে নিনজো তার কাছে এসে ম্যারাথনে পার্টিসিপেট করতে চায়। আর এই ম্যারাথনে জিতলে তাকে 10 মিনিট যাবৎ সুন্দরী কোকোমিকে দেখার সুযোগ করে দেয়া হবে। যেহেতু কোকোমিকে এক নজর দেখার জন্য হাজার হাজার ছেলেরা সবসময় অপেক্ষা করে, আর তারা যখন এই সুযোগটা পায় কেউ এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। আর যার কারণে অনেক ছেলেরা এই দৌড়ে অংশগ্রহণ করতে রাজি হয়। এই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যেন আহত না হয় সেজন্য খুসো সবসময় তার সকল বন্ধু বান্ধব এবং এই ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছে সবার উপর দূর থেকে নজর রাখে। কিছুক্ষণ পর শুরু হয় ম্যারাথন রেস। তো দেখা যায় হিরো জেতার জন্য নিনজোকে পেছনে ফেলতে গিয়ে সে যাবতীয় সকল ট্রাফিক সিগন্যাল ভেঙে দৌড়াতে শুরু করে এবং কিছু সময় উপর থেকে খুসো ফলো করছিল, কিন্তু কেউই খুসোকে দেখতে পায় না। সে আগে থেকেই সবাইকে তার কন্ট্রোলে আনার জন্য হিপনোটাইজ করে রেখেছে। আর এই সব কিছু দেখার পর বাধ্য হয়ে খুসো তার পাওয়ার দিয়ে সকল গাড়ি নিয়ন্ত্রণ করতে থাকে। সে কখনোই ট্রাফিক লাইট চেঞ্জ করে দেয় তো কখনো গাড়ির শূন্যের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তার রাস্তা দিয়ে দৌড়ানোর সময় হিরো খুবই হাঁপিয়ে উঠছে আর নিনজোকে দেখা যাচ্ছিল সে খুব রিল্যাক্সে হাসতে হাসতে এই গেমটা পার করছে। এমনকি সে হাতে নিয়ে মজা করে ড্রিঙ্কস খাচ্ছিল। যখন সে হিরোকে দেখে হিরো অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, হিরোকে সে ড্রিঙ্কস দিয়ে বলে এটা খেয়ে নাও, কিছুটা ক্লান্তি দূর হবে। কিন্তু হিরো তার দেওয়া ড্রিঙ্কসটা খেতে চায় না। এভাবেই তারা দুজন আবারও দৌড়াতে শুরু করে। নিনজো হিরোর সামনাসামনি দৌড়াচ্ছিল, কিন্তু হিরো সোজা দৌড়ালে
নিঞ্জো উল্টাপাল্টা হয়ে পেছনে দৌড়াচ্ছিল। এতে এত কিছু করেও নিঞ্জো আশ্চর্যজনকভাবে ফার্স্ট হয়ে যায়। নিঞ্জো খুব সহজেই হিরোকে হারিয়ে দিতে যাচ্ছিল, এমনকি সে খেতে খেতে দৌড়াচ্ছিল। তার কোনো রকম এই টাচ জেতা নিয়ে প্যানিক ছিল না। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যত যাই কিছু হোক না কেন নিঞ্জো জিতবেই। তবে নিঞ্জো এমন রেস দেখে এখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তার মতো একটা সাধাসিধে সাধারণ ছেলে কি করে এই রেসটা জিতে যাচ্ছে। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে বেচারা হিরোর জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়। তো হিরো মনে মনে সিদ্ধান্ত নেয় এবার তার শেষ শয়তানি চালটা চেলে দিতেই হবে, যাতে করে নিঞ্জোর মাইন্ড অন্যদিকে ঘুরে যায় আর হিরো ফার্স্ট হয়ে যায়। তারা যখন একদম শেষ প্রান্তে চলে আসে, অর্থাৎ তারা যখন দৌড়ে ফিনিশ লাইনের কাছে চলে আসে, তখন হঠাৎ করেই হিরো নিঞ্জোকে বলে, ওই দেখো ওই সাইডে কোকোমি। যে কথা শুনে বেচারা বোকা নিঞ্জো তার চারপাশে কোকোমিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কোকোমিকে দেখতে পায় না। অর্থাৎ নিঞ্জোর মাইন্ড অন্যদিকে ঘুরে গেছে। আর এদিকে হিরো ফিনিশিং লাইন ক্রস করে ফেলে, আর এই রাউন্ডে হিরো চিটিং করে জিতে যায়। ফাইনালি হিরো জিতে গিয়েও মাটিতে মুখ থুবড়ে পড়ার কারণে সে অনেকটা আহত হয়। অন্যদিকে নিঞ্জো এসে তাকে এই অবস্থায় দেখে মোটেও ভালো লাগে না, কারো ভালো লাগার কথাও না। এই গেমটায় নিঞ্জো জেতার কথা ছিল, সেখানে হিরো জিতে গেছে। তবে নিঞ্জো এতক্ষণে বুঝতে পেরেছে তার সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি, হিরো তার সঙ্গে চিটিং করেছে। তাই নিঞ্জো শোধ নেওয়ার জন্য পেছন থেকে এসে তার পুরনো কৌশল জুতার মলম হিরোর পেছনে অ্যাপ্লাই করে দেয়, আর তাতেই হিরোর 12টা বেজে যায়। সে ব্যথায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যেটা দেখে তার ক্লাসের বন্ধু-বান্ধব অনেক হাসাহাসি করে। এদিকে স্কুলে এরাম তার লকার থেকে পুরনো গ্যাংয়ের একটা চিঠি পায়, যে চিঠিতে আয়রনকে স্কুলের পেছনে দেখার জন্য ডাকা হয়। এই চিঠি পাওয়ার পর আয়রনকে দেখলেই বোঝা যায় সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার চলাফেরায় অনেকটা পরিবর্তন এসেছে। সে ধীরে ধীরে স্কুলের পেছনে গ্যাংস্টারদের সঙ্গে দেখা করতে আসে। তার সামনেই গ্যাংস্টারগুলো বসেছিল, কিন্তু আয়রন তাদেরকে কোনো পাত্তা না দিয়ে সোজা চুপচাপ এখান থেকে চলে আসে। তবে আয়রন কোনো কথা বলেনি, তাই গ্যাংস্টারগুলো আয়রনকে কোনোভাবেই চিনতে পারেনি। যখন আয়রন গ্যাংস্টারদের সামনে থেকে চলে আসছিল, তখন সান সেখানে তার হাতে দুটো কালারের বল নিয়ে আসে, একটা লাল আর একটা কালো বল। আর তখন গ্যাংস্টারগুলো সানের কাছে জিজ্ঞেস করে, তুমি কি আয়রন নামের কাউকে দেখেছ? ওকে চেনো? আর এটা শুনে সান হাসতে হাসতে আয়রনের দিকে ইশারা করে দেয়। এটা জানার পর গ্যাংস্টাররা খুবই ক্ষেপে গিয়ে আয়রনের দিকে ধেয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আয়রনের সঙ্গে এই গ্যাংস্টারদের তুমুল লড়াই হতে শুরু করে। প্রথমে আয়রন গ্যাংস্টারগুলোর কাছে বেধড়ক মার খাচ্ছিল, অন্যদিকে খুসো এখনও তার স্কুলের ইভেন্ট নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। এখনও তার মাথা থেকে স্কুলের ইভেন্টের পরিকল্পনা যায়নি। আর একটা পর্যায়ে দেখা যায় সেই ইভেন্টের থ্রু কোকুমির সঙ্গে বাধ্য হয়ে ঘুরতে হচ্ছে। আর এই সুযোগে কোকুমি তার সঙ্গে ওয়ান্টেড হাউসে ঘুরতে যেতে চায়, যাতে কোকুমি সেখানে গিয়ে ভয় পাওয়ার অজুহাতে খুসোকে জড়িয়ে ধরতে পারে। এই সবকিছু ভেবে কোকুমি অনেক হ্যাপি ছিল, কিন্তু তার এই সমস্ত প্ল্যান আগে থেকেই খুসো জানতে পারে। কিন্তু সে এমন সিচুয়েশন থেকে কি করে বেরোবে তাই বুঝতে পারে না। তখন তাদের সামনে নিন্ডো এসে হাজির হয় এবং তাদের সঙ্গে যাওয়ার জন্য খুব বায়না শুরু করে, যেটা দেখে কোকুমি রাজি না হলেও খুসো তাড়াতাড়ি নিন্ডোকে তার সঙ্গে নিতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন একসাথে সেই ওয়ান্টেড হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এত কিছুর পরও কোকুমির সব প্ল্যানে পানি পড়ে যায়। তো ফাইনালি তারা তিনজন ওয়ান্টেড হাউসে এসে পৌঁছালে কোকুমি তাদের সামনে অনেক ভয় পাওয়ার অ্যাক্টিং করে। তবে খুসো এই ওয়ান্টেড হাউসে এসে কোনো ভয় পায় না, সে চুপচাপ নির্বিকারে তার মতো হাঁটতে থাকে। তো যাই হোক, এখানে যে বাচ্চারা ছিল তারাই মূলত সবাইকে ভয় দেখায়। এখানে আসার পর থেকে খুসো তাদের আগে থেকেই দেখতে পাচ্ছিল, তাদের কার্যকলাপও সে আগে থেকে লক্ষ্য করছিল। যেহেতু খুসোর ভেতরেই পাওয়ার আছে, তো সেখান থেকে হঠাৎ করে একটা বাচ্চা উঠে এসে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। আর তখন নিন্ডো বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়ালে তার থুতনি দেখেই বরং বাচ্চাটা ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। এরপর এই বাচ্চাদের পরনে যে কস্টিউম বা মেকআপ ছিল সেগুলো এরা তিনজনেই পরে ফেলে। খুসোর নাকে মুখে রক্ত লেগে আছে, তো নিন্ডোর একটা চোখ বেরিয়ে পড়েছে। এমন অদ্ভুত সাজ নিয়ে তারা ওয়ান্টেড হাউস থেকে বের হয়। কেউ তাদের দিকে খুব একটা ফলো করার আগে নিন্ডো আর খুসো দ্রুত বাথরুমে চলে যায়। তাদেরকে শুধু এই ভয়ানক মেকআপ রূপে কোকুমি দেখেছিল। বাথরুমে এসে যখন নিন্ডো আর খুসো মুখ ধয়, হঠাৎ করে নিন্ডো খুসোর চশমাটা চুরি করে নেয়। অর্থাৎ নিন্ডো তার চশমা খুসোর জায়গায় রেখে দিয়ে আর খুসোর চশমা সে নিজে পরে নেয়। খুসো এসব কোনো কিছুর খেয়াল না করে সে মুখ ধোয়া শেষ করে দ্রুত চশমাটা নিয়ে পড়ে, যেটা ছিল নিন্ডোর চশমা। আর এর ফলেই খুসোর ভেতরে এক অদ্ভুত পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। সে যখন এটা ঠিক পায় আর নিন্ডোর থেকে তার চশমাটা নিতে যাবে, তখন সে খালি চোখে নিন্ডোর দিকে তাকালে কয়েক মুহূর্তের ভেতর নিন্ডো পাথর হয়ে যায়। অর্থাৎ খুসোর এই পাওয়ার অ্যাক্টিভ হওয়ার কারণে সে যার দিকে তাকাবে সে মুহূর্তের ভেতরেই পাথর হয়ে যাবে। আর এর প্রথম আসরটা নিন্ডোর উপরেই অ্যাপ্লাই হয়। খুসো খুব ভালো করে জানত এই আসরের ফলে পুরো 24 ঘন্টা নিন্ডো এমন পাথর অবস্থায় এখানেই থাকবে। এমন সিচুয়েশনে খুসো কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে নিন্ডোকে নিয়ে তার ক্লাসরুমে একটি ভাস্কর্য রূপে রেখে দেয়। খুসোর ক্লাসমেটরা এটা দেখে অনেক অবাক হয়ে যায়, আর তারা চারপাশ থেকে শুধু নিন্ডোর এই রিয়েলিস্টিক ভাস্কর্য ঘুরে ঘুরে দেখতে থাকে।
ক্লাসের সবাই এই কাজটা দেখে খুসুর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে খুসু বিপদ বুঝতে পেরে তার চোখে হাত দিয়ে সামনের দিকে এগোতে থাকে। তার চোখে যেহেতু চশমাটা পর্যন্ত নিনোর সাথে পাথর হয়ে গেছে, তাই এখন তাকে এইভাবেই থাকতে হবে, নয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। যখন খালি চোখে কারো দিকে তাকাবে তখনই সে পাথর হয়ে যাবে। খুসু নতুন চশমা খুঁজতে দ্রুত বেরিয়ে পড়ে। তবে স্কুলের ভেতর তার সঙ্গে আরও কয়েকজনের দেখা হয়। তারা যখন খুসুর কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে চায়, খুসুর কয়েকজন খুসুকে পাথর করে দেয়। স্কুলের সবাই যখন এক জায়গায়, তখন সে সবার চোখের আড়ালে দ্রুত চুপচাপ তাদের স্কুলের জিম স্টোর রুমে চলে আসে, এখানে যদি কোনো চশমা পাওয়া যায় সেজন্য। কিন্তু এখানে এসে দেখে আগে থেকে কোকুমি সেখানে ছিল। কোকুমি হঠাৎ করে জিম স্টোরে খুসুকে দেখে অবাক হয়ে যায়। আর যখনই কোকুমি খুসুকে ডাকে তখন খুসু চোখ বন্ধ করে দ্রুত এই রুম থেকে কোকুমিকে বেরিয়ে যেতে বলে। এরপর খুসু বাইরে পায়ের শব্দ পায়, কয়েকজন মিলে হট্টগোল করছে। এটা দেখে সে স্টোর রুমে জানলা দিয়ে বাইরে তাকালে দেখে এখানে আয়রন গ্যাংস্টারদের সঙ্গে লড়াই করছে। তাই সে চোখ বন্ধ করে দ্রুত আয়রনকে ডেকে নেয় এবং আয়রনে থেকে তার চশমাটা চেয়ে নেয়। আয়রনও নিজের রক্ষা পাওয়ার জন্য দ্রুত তার চশমা খুলে খুসুকে দিয়ে দেয়। খুসু চশমা পরে তার পাওয়ার ব্যবহার করে সব গ্যাংস্টারদেরকে তার কন্ট্রোলে নিয়ে পুরো স্বাভাবিক করে দেয়, যার ফলে গ্যাংস্টাররা লড়াই বন্ধ করে এখান থেকে পালিয়ে যায়। তবে সব কিছু দেখে আয়রন অনেক অবাক হয়ে যায়, আর খুসু আয়রনকে নিষেধ করে দেয় এই বিষয়ে যেন কেউ কোনো কিছু জানতে না পারে। এরপর খুসু আবারও স্কুলের ভেতর আসলে সে মনে মনে ভাবতে থাকে সকল ঝামেলা মুক্ত হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। ফাইনালি খুসু সব টেনশন থেকে নিজেকে মুক্ত করে। ভেতরে আসতে আবারও কোকুমি দৌড়ে খুসুর কাছে আসে। তখন সে খুসুর সঙ্গে কাপল গেম খেলার জন্য বায়না করে, কিন্তু খুসু কোকুমিকে না করে দেয়, কারণ সে গেম খেলার জন্য মোটেও রেডি না। এমন সময় সে ফ্যান ফলোয়ার্সরা সেখানে এসে খুসুকে ধমকাতে শুরু করে, কারণ তারা ভাবে খুসু হয়তো কোকুমিকে বেশি কথা বলে বকাঝোকা করছে। তারা এসে খুসুকে থ্রেট দিয়ে বলা শুরু করে, আমাদের দিদিকে কেন তুমি বেশি কথা বলছো, ওর সঙ্গে বেশি পাঙ্গা নিলে তোমার খবর আছে। এসব কিছু দেখে কোকুমি খুসুর সামনে এসে তাদেরকে চুপ করার জন্য ধমকাতে শুরু করে, কারণ তারা না জেনে বুঝেই কোকুমির ক্রাশকে বকা দিচ্ছে। আর এরপর কোকুমি খুসুর হাত ধরে এখান থেকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করে, যার ফলে কোকুমির পেছনে তার ফ্যান ফলোয়াররা দৌড়াতে থাকে। এরপর কোকুমি খুসুকে নিয়ে সবার চোখের আড়ালে লুকানোর জন্য আবারও জিম স্টোরে এসে পৌঁছায়। তখন বাইরে থেকে কোকুমির ফ্যান ফলোয়াররা স্টোর রুমের দরজাটা লক করে দেয়। সিচুয়েশন বেগতিক দেখে খুসু তখন কোকুমির মাইন্ড পড়ে সে জানতে পারে এই সব কিছু কোকুমির সাজানো নাটক, যাতে তারা দুজন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। এমনকি সে বাইরে আয়রনের লড়াই করিয়েছিল ওই গ্যাংস্টারদের সাথে, যাতে খুসু সবসময় তাকে সময় দিতে পারে। এই সবকিছু জানার পর খুসু এই রুম থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। অন্যদিকে সান 7টা ড্রাগন বল কালেক্ট করে ডার্ক রিউনিয়ন মিটিংয়ে পৌঁছে যায়। মূলত এই সবকিছু কোকুমিরই প্ল্যান ছিল। রিউনিয়নে যারা লিডার সেজেছে তারা কোকুমির ফ্যান ফলোয়ার। তো যাই হোক, সানি 7টা বল এক জায়গায় করে একটা মন্ত্র পড়া শুরু করে, যাতে সে মনে করতে থাকে হয়তো সেই ডার্ক রিউনিয়নের মেম্বারদেরকে শেষ করে দিয়ে পুরো দুনিয়াকে বাঁচিয়ে নেবে। এটা মূলত সানের ভ্রম ছিল। এদিকে আয়রনের উপর বদলা নেওয়ার জন্য সত্যি সত্যি পুরো একটা গ্যাংস্টার এসে হাজির হয়। অন্যদিকে আয়রন তার চশমাটা খুসুকে দেওয়ার পর থেকে খুব ভালো একটা চোখে দেখতে পাচ্ছে না। যখন গ্যাংস্টারগুলো আয়রনের উপর অ্যাটাক করতে যাবে তখন খুসু তার পাওয়ার দিয়ে সব গ্যাংস্টারদেরকে গায়েব করে দেয়। এত পাওয়ার ব্যবহার করার ফলে খুসু একটা সময় সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন তার পাশে কোকুমি ছিল। যেহেতু খুসুর কোনো পাওয়ার এখন আর কাজ করছে না, তাই তার মাথায় ইঞ্জিনিয়ারটা কোকুমি দেখতে পায়। কোকুমি না বুঝেও ইঞ্জিনিয়ারটা খুলে নেয়, যার ফলে খুসু ভেতরকার শক্তি সরাসরি বাইরে বের হতে শুরু করে, যার ফলে পুরো পৃথিবীর সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন খুসুর সেন্স আসে, সে তখন তার পাশে থাকা একটা বক্সের উপর হাত রাখতেই সে বক্সটা মুহূর্তের ভেতরে ভ্যানিশ হয়ে যায়। আর যেটা দেখে কোকুমি অনেক ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা ইঞ্জিনিয়ারটা ছিঁড়ে দেয়। তখন খুসু বুঝতে পারে তার কাছে তার ইঞ্জিনিয়ারটা নেই। যখন সে কোকুমির কাছে ইঞ্জিনিয়ারটা চায়, কোকুমি ইঞ্জিনিয়ারটা দেওয়ার আগেই এই ঘরের চারপাশে দেওয়াল কাঁপতে শুরু করে, জিনিসপত্র সব নড়াচড়া করতে শুরু করে, যেটা দেখে কোকুমি ক্রমশ আরো বেশি ভয় পেতে শুরু করে। আর এক পর্যায়ে দেখা যায় এই সবকিছু সহ্য করতে না পেরে কোকুমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে। তখন খুসু তার পাওয়ার দিয়ে আবারও পৃথিবীটাকে শান্ত করে। সে এখন সবাইকে কি জবাব দেবে, কাকে কি বলে তার পাওয়ারের কথা বোঝাবে, যার কারণে সে তার পাওয়ার দিয়ে সময়টাকে পুরো একদিন পিছিয়ে দেয়, যাতে করে কেউ কোনো কিছু বুঝতেই না পারে। সবকিছু সবার কাছে স্বপ্ন মনে হয়। আর এখানে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো এই গল্পটা? আপনাদের ভেতরে যদি এমন পাওয়ার থাকতো তাহলে আপনি পাওয়ারটাকে কি কি কাজে ব্যবহার করতেন? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।